এই যে এই পরীক্ষাটা দিছি মানে গ বিভাগতে সবগুলোই হচ্ছিল জাস্ট একটা বাদে, আর খ বিভাগে ওই রকম। আর ক বিভাগ লিখছি তো সে পর পর 10টা, কোনো বাদ দেওয়ার সিস্টেম নেই। না, এইভাবেই সহজ হবে। হ্যাঁ, অনেকে মনে করে যে কঠিন হয়, আবার না অনেকে না না, তেমন কঠিন তো দেখলাম না, তো কোয়েশ্চেন দেখে সে মানে কাটার কোনো সিস্টেম রাখেনি, বুঝলেন? ঠিক আছে। হুম। নির্বাচক মন্ডলী কি এক কথায় বুঝে নিতে হবে, মানে শুধুমাত্র একটা কথা মনে রাখতে হবে, যে যারা ভোট দেয় বা যাদের ভোটার অধিকার আছে, নির্বাচক মন্ডলী মানে ভোটার, বুঝতে পারছেন? ভোট দেওয়ার যারা যোগ্য মানুষ, ভোটারদেরকে বলা হয় নির্বাচক মন্ডলী। মানে এরা একটা উম, ইসের মাধ্যমে, নির্বাচন করার মাধ্যমে বা জনসমর্থন দেওয়ার মাধ্যমে আপনার একজনকে কি করতেছে, নির্বাচন করতেছে। ঠিক আছে, মানে যাদের ভোট দেওয়ার অধিকার আছে তারাই নির্বাচক। হ্যাঁ। এখন আপনি শুধুমাত্র এই কথাটা আপনার মনে আছে, আর কিছুই মনে নেই, মনে করেন সাপোজ যে শুধুমাত্র মনে আছে যে যারা ভোট দেয় তারাই হচ্ছে নির্বাচক মন্ডলী। এখন আপনি প্রথমে ভূমিকা শুরু করবেন, শেষে উপসংহার দেবেন, তাই না? হুম। মাঝে আপনার কিছু পয়েন্ট দিতে হবে। ভূমিকায় আপনি কি দিবেন? ভূমিকায় আপনি মানে এই যে যারা ভোট দেয় এই সম্পর্কে কিছু লিখবেন ভূমিকায়, যে নির্বাচক মন্ডলী আহ এমন একটা বিষয় বা এমন একটা শব্দ, যে যারা এমন মানুষ, যোগ্য মানুষ বা সৎ মানুষের, কিছু মানুষের সমষ্টি, যারা ভোট দেওয়ার অধিকার রাখে, বা যারা কিছু মানুষকে আপনার ই করার মানে সমর্থন দিয়ে কিছু মানুষকে একত্রিত করার, মানে বানাই বানাই লিখতেছেন, বুঝতে পারছেন? আপনার শুধুমাত্র একটা কথা মনে আছে। এইভাবে করে আপনি ভূমিকার মধ্যে নির্বাচক মন্ডলী কি জিনিস, এই নির্বাচক মন্ডলী সম্পর্কে ভূমিকার মধ্যে 3 থেকে 4 লাইনের মধ্যে একটা ভূমিকা দেবেন। তার মানে নির্বাচক মন্ডলী কি জিনিস ভূমিকার মধ্যে কিন্তু উল্লেখ করে দিতে হবে। এখন আপনি নির্বাচক মন্ডলী কি জিনিস এটা ভূমিকার মধ্যে না দিয়ে উল্টো পাল্টা দিয়ে আপনি তারপরে মাঝখানে দিলেন কি জিনিস, মাঝখানে সুন্দর করে দিলে হবে না। প্রথম কথা হচ্ছে আপনার ভূমিকার মধ্যে এমন পুরো প্রশ্নের আহ উত্তরটা ভূমিকার মধ্যে দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আমি মনে করেন এই নির্বাচক মন্ডলীকে এটা আমি অনেক আগে পড়েছি বা জানিছি। এখন আমার কিন্তু মনে নেই, আমার শুধু মনে আছে কি, যারা ভোটার, এইটুক মনে আছে। এইটুক মনে থাকে, এখন আমি উত্তরটা করে দেবো। আপনিও প্রশ্নের বইয়ের ভাষায় উত্তরটা লিখবেন। আপনার সমান সমান আমি নম্বর পাবো। কেন পাবো? কারণ আমি কিন্তু লেখার নিয়মটা জানি, আপনি কিন্তু নিয়মটা জানেন না। আপনি শুধুমাত্র হুবাহু বই পড়তেছেন, বই পড়ে পড়ে ই করতেছেন, যা আছে তাই লিখে দিচ্ছেন। এর যে যারা টিচার আছে এরা কিন্তু মানে আপনাদের পড়ায়, কিন্তু বই দেখে দেখে কোনোদিন আপনাদের খাতা দেখে না। এরা কিন্তু এই এই বিষয়গুলো এক একবার করে বুঝে নেছি, এই টিচাররা। বোঝার পরে এদের এখন মুখস্থ সবকিছু। আপনি কোন লাইনে উত্তর দিচ্ছেন তারা বুঝতে পারে, আপনি হুবাহু বই কপি করেছেন কিনা তাও বুঝতে পারে। বুঝতে পারছেন? এবার আপনি যখন মাঝ বরাবর যাবেন, তখন আপনাকে কিছু পয়েন্ট দিতে হবে। দেখুন আমি একটু সাজেশন বের করি। নির্বাচক মন্ডলী, তাই তো? নির্বাচক মন্ডলী, এটা 2018 সালের প্রশ্ন, তাই না? এটা 2018 সালের প্রশ্ন। দাঁড়ান এক মিনিট। প্রথমে ভূমিকার মধ্যে নির্বাচক মন্ডলী সম্পর্কে কিছু রেখে দেবেন, যে এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ শাসন ব্যবস্থা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য, হ্যাঁ, জনসমর্থনের, যারা জনসমর্থন দিতে পারে তাদেরকে নির্বাচক মন্ডলী বলা হয়। বা যাদের ভোটার অধিকার আছে, যারা ভোটার অধিকার থেকে বঞ্চিত না, তাদেরকে নির্বাচক মন্ডলী বলা হয়। এটিক দিয়ে দিলেন ভূমিকার মধ্যে। দেওয়ার পরে যখন টিচার আপনার খাতা থাকবে, ভূমিকাটা দেখার পরে বসবে যে না, এর নির্বাচক মন্ডলী সম্পর্কে লিখেছে। এরপর আসবেন নির্বাচক মন্ডলীর সংজ্ঞা। বুঝতে পারছেন সংজ্ঞাটি? এই সংজ্ঞাটা সাধারণ, মানে সাদা মাটা ভাবে দিবেন, যেন বইতে যা আছে হুবহু তাই দিবেন না। দেশের আইন অনুযায়ী যারা সাধারণত নির্বাচনে বা ভোটদানের অধিকার রাখে,
বা সার্বিকভাবে জনসমর্থনের অধিকার রাখে তাদেরকে নির্বাচক মন্ডলী বোঝায়। দেখেন, আপনি ভূমিকাতেও যা লিখেছেন, এই নির্বাচক মন্ডলীতেও তাই লিখেছেন, তাই না? কিন্তু এক কথা ঘুরে ফিরে লিখেছেন, একই কথা লিখতেছেন, কিন্তু বারবার মানে একটু নতুনত্ব আনতেছেন শব্দের ভিতরে। এরপরে বিভিন্ন আহ, এই দেখবেন যে আপনাদের বিভিন্ন বইতে, কার কার বইতে কেমন আছে জানি না, বিভিন্ন বইতে কিন্তু আপনাদের এই রাষ্ট্রবিজ্ঞান, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট চাই, বিভিন্ন মনীষীদের সংজ্ঞা দেয়া থাকে। হুম, বিভিন্ন মনীষীদের কোটেশন দেওয়া থাকে যে বিভিন্ন মনীষীরা কি বলেছে, বা আহ আপনার কি কি মতামত দিয়েছে। এখন আপনি এই রাষ্ট্রবিজ্ঞান নির্বাচক মন্ডলীতে আপনি রাষ্ট্রবিজ্ঞানীরা কি কি বলেছে আপনি বুঝবেন কিভাবে যে এই প্রশ্নে কোটেশন দিতে হবে কি না, বা কোনো বিজ্ঞানীর মতামত আছে কিনা, একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অনেক প্রশ্নে এইগুলো লাগেই না, যে প্রামাণ্য সংজ্ঞা বা আপনার বিজ্ঞানীর মতামত এগুলো লাগেই না অনেক প্রশ্নে। কিন্তু এই প্রশ্নে লাগবে। কেন লাগবে? কারণ আপনি প্রশ্নটা দেখেই বুঝতে পারতেছেন যে এখানে কোনো একটা জিনিসের সংজ্ঞা চাওয়া হয়েছে। এখানে যদি আমি বিজ্ঞানীদের আহ মতামত দিয়ে দিই বা বিভিন্ন বড় বড় মানুষের মতামত দিই, তাহলে কিন্তু আমার এই প্রশ্নের উত্তরটা আরো বেশি সুন্দর হবে। বুঝতে পারছেন? তখন কিন্তু আপনি নিজেই বানাতে পারতেছেন কোনো একটা বিষয়। যেমন আপনি জাতিসংঘ এই বিষয়টা বলেছেন, একটা বানাই দিলেন। বানানো আমি এবার বলতেছি না যে হুবাহু বানাই দিবেন বা ই করবেন। কখন বানাবেন? যখন আপনার প্রশ্ন একদমই কমন আসবে না। প্রশ্ন কমন না আসলেও আমি লিখে আসবো, কিন্তু আপনার সে নম্বর বেশি পাবো আমি। কেন? কারণ আমি এই প্রশ্নটা দেখলেও বুঝতে পারতেছি যে ভিতরে কি দিতে হবে, ভূমিকায় কি দিতে হবে, উপসংহারে কি দিতে হবে, এই বিষয়টা বুঝতে হবে। ঠিক আছে? তখন আপনি কি করবেন, একটা রাষ্ট্রবিজ্ঞানী বা যে কোনো একজনের সংজ্ঞা দিয়ে দিবেন। হ্যাঁ, যে অমুক বলেছে যে আমি আমি এক জায়গায় দেখতেছি যে রাষ্ট্রবিজ্ঞানী ইউলবি বলেছেন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচক মন্ডলী। এমন একটা কোটেশন যখন আপনি দিবেন, আপনার প্রশ্নের উত্তরটা সুন্দর হবে। বুঝতে পারছেন? এরপর আপনি কি বললেন যে ইংরেজি একটা কোটেশন দিয়ে দিলেন, দু একটা কোটেশনের ভিতরে ঢুকিয়ে দিলেন, দেওয়ার পরে উপসংহার লিখে দিলেন। এই প্রশ্নে আপনি মিনিমাম 4 পাবেন। আর যাদের হাতের লেখা একটু ভালো গুছিয়ে লিখতে পারছেন, তারা 5 দিকের 5 পাবে। কোনো কঠিন কোনো বিষয় না। শুধুমাত্র একটা বিষয় মনে রাখতে হবে যে যারা ভোট দিতে পারে, জনসমর্থন করতে পারে, হ্যাঁ, যাদেরকে ভোটার অধিকার আছে। এরপরে ভূমিকায় শেষে চলে যাবেন উপসংহারে। উপসংহারে যে আপনি উপরে যা যা লিখেছেন তার একটা সার সংক্ষেপ দিতে হবে। অনেকে আছে ভূমিকার ভিতরে কি দেয়, ভূমিকার ভিতরে অল্প একটু দিয়ে দিয়ে দে এর বিস্তারিত নিচে আলোচনা করা হলো, এটাও করা যেতে পারে। প্রথমে আপনার ভূমিকায় দিতে হবে, মানে পুরো প্রশ্নের সারসংক্ষেপ ভূমিকায় যখন দিলেন, দেওয়ার পরে দেখুন যে বিস্তারিত আপনার নির্বাচক মন্ডলী সম্পর্কে আলোচনা করা হলো, দিয়ে লিখে দিয়ে দিবেন সুন্দর করে। এতে আপনার প্রশ্ন, মনে করেন এটা ছোট প্রশ্ন, সেক্ষেত্রে আপনার 3 পৃষ্ঠা লাগবে, এই 3 পৃষ্ঠায় আপনি 5 পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? সবাইকে বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি। হ্যাঁ, বুঝতেছি। শুধু নির্বাচক মন্ডলী না, প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে একই কথা। এখন আপনাদের আমি বলছি যে আপনাদের কার কোনটা সমস্যা, এখন কার কোনটা সমস্যা এটা যদি না বুঝি, সবগুলো প্রশ্ন সম্পর্কে তো আলোচনা করা মানে সম্ভব না, তাই না? আমি কি বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, হ্যাঁ, এই আমলাতন্ত্রটা একটু বলেন তো, এই আমলাতন্ত্রের এর একটু ঝামেলা। কত নম্বর এটা সাজেশনের? আমলাতন্ত্র, এই আমলাতন্ত্রের বৈশিষ্ট্য দেন 4টে, 4 নম্বর। এর বৈশিষ্ট্য বা আমলাতন্ত্র, ওই যে 5 আর 5। তাহলে আমলাতন্ত্র সম্পর্কে বললেই হবে। দাঁড়ান আমি মানে দেখি। এটা বুঝেছি কিন্তু একটু ডাউট আছে এই আর কি। আমলাতন্ত্র বিভাগের 4 নম্বর, তাই তো? এটা আপনার গ বিভাগেও আছে, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। হুমকি স্বরূপ, হ্যাঁ। দাঁড়ান আমি আপনাদের বলতেছি, গ বিভাগ কোথায়, বিভাগ, বিভাগ। শুধু আমলাতন্ত্র কি, এই এইটুক বললেই হচ্ছে, ভিতরের ওগুলা পড়িছি, কিন্তু এই আমলাতন্ত্রটা মানে একটু সহজ যদি করে দিতে পারতেন এই আর কি। ভাইয়া গ বিভাগের আমলাতন্ত্র বলতে যে বোঝায়, হ্যাঁ, গ বিভাগের যে যে অতিরিক্ত প্রশ্ন আছে জনমত গঠনের
বাহনগুলো হ্যাঁ, এটা কিন্তু 23 সালের গ বিভাগে আইসে গেছে। 23 সালের যে প্রশ্ন সেটার গ বিভাগেই আসছে, আপনি একটু দেখে নেন। তো এইটাও আসতেই পারে, অস্বাভাবিক কিছু না, 23 সাল তো। এই সালের প্রশ্নগুলো আসে কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসে। হ্যাঁ, আর আমরা সাথে সঙ্গে সবচেয়ে হ্যাঁ আসে, 1 সাল 2 সাল তো হয়ে গেছে। যদি আপনি শেষ করেন আপনার 80% বই শেষ হয়ে যাবে। আপনার 1 মাস ভালো রেজাল্ট করতেছে, এরপর আর কি চান? যাই হোক, আমলাতন্ত্র বলতে কি বোঝা নাই শোনেন। প্রথম আমলাতন্ত্র বোঝাই আপনার যে সরকারি কর্মচারীগণ আছে না, তাদেরকে বলা হয় আমলা। এখন এই সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের কাজ থাকে, বিভিন্ন ধরনের এক একজনের কাজের এক এক রকম বৈশিষ্ট্য থাকে। যেমন এরা হলো সরকারি কর্মী, এদের অফিসিয়াল কিছু নিয়ম কানুন মেনে কাজ করতে হয়। তারপরে কিছু এদের উপর দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো মানে নিরপেক্ষভাবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তারা এই দায়িত্ব পালন করে। বুঝতে পারছেন? দেখো, এদের দায়িত্ব থাকে, এদের অনেকগুলো দায়িত্ব থাকে। তার মধ্যে কিছু কিছু দায়িত্ব থাকে পদসোপান নীতি। হ্যাঁ, পদসোপান নীতি বলতে বোঝানো হয়েছে আপনার ওই যে আমলাতন্ত্রের মধ্যে ঊর্ধ্বতন অধস্তন যে কর্তৃপক্ষ আছে না, তাদের মধ্যে মানে উপরের বস নিচের বস, তাদের মধ্যে আপনার নিয়ম নীতি বা তাদের মধ্যে কার্যাবলী, এই কার্যাবলী কিন্তু সুষ্ঠু থাকবে। বুঝতে পারছেন? অনিয়ম হবে না, নিয়ম নীতি ভাবে থাকবে। একটা দিতে পারেন যে পদসোপান নীতি বা নিয়ম নীতি ভাবে। তারপর আছে কর্মের হ্যাঁ কর্মের পরিধি বা কর্মের বিশেষীকরণ। নাউসিটা দৌড়তো, ওইটা কি আমলাতন্ত্রের বৈশিষ্ট্য নাকি? হ্যাঁ, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, তবে এটা আছে আপনার ইসের মধ্যে আহ হয়ে যায় মানে অনিয়ম, অনিয়ম মানে নেগেটিভ, নেগেটিভ। এর মধ্যে এদের কিন্তু আপনার দায়িত্ব থাকে কিছু, ওই যে বললাম কারোর বেশি দায়িত্ব থাকে, কারোর কম দায়িত্ব থাকে। কেউ বড় পর্যায়ের কর্মচারী, কেউ আছে ছোট পর্যায়ের কর্মচারী। বড় পর্যায়ের কর্মচারীর আপনার বড় কাজ থাকে এবং তাদের বড় বড় দায়িত্ব থাকে, আর যারা ছোট তাদের অল্প দায়িত্ব থাকে। সকলে মিলেই একটা কাজ সম্পাদন করে। যেমন ধরেন যে একটা অফিসের আপনার একটা কাজ, ওই কাজটা ভাগ করে দেই। যে বড় অফিসার তিনি দিক নির্দেশনা দেই, তারপরে যিনি তাকে একটু দেওয়া হয় কাজ, তারপরে যিনি তাকে একটু দেওয়া হয়, তারপরে যিনি তাকে একটু দেয়, দিয়ে পুরো একটা কাজ টিমের মাধ্যমে তারা করে থাকে, এটাই বোঝানো হচ্ছে। তারপর আছে প্রশিক্ষণ, তাদের কিছু প্রশিক্ষণ দিতে হয়। হ্যাঁ, তাদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য তাদের কিছু প্রশিক্ষণ দিতে হয়, মানে এইগুলো তাদের বৈশিষ্ট্য, গুণাগুণ। তাদের কি কি গুণ থাকতে পারে? মূল কথা হলো আমলাতন্ত্র হলো সরকারি কর্মচারীগণ যারা সরকারি কাজে নিয়োজিত, রাষ্ট্রের বড় দায়িত্বে নিয়োজিত, তাদের কিছু কিছু কাজ আছে, এই কাজগুলো হচ্ছে আপনার বৈশিষ্ট্য বা গুণাবলী। ঠিক আছে? তার ভিতরে যে বিভিন্ন ধরনের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয় আমলাতন্ত্রদের, তাদের পদোন্নতি আছে, তাদের সম্পর্কে বই থেকে আরো কয়েকটা পয়েন্ট আপনারা দেখবেন, কিছু কিছু পয়েন্ট বানাবেন। বুঝতে পারছেন? এরপরে উপসংহার উপর যে আমলাতন্ত্রে এই বিষয় তারা ফার্স্টে নিয়ম কানুন মাইনে চলে, তাদের দক্ষতা, তারপরে অন্যান্য আদেশ নিষেধ, এইগুলো তারা মেনে চলে। খুব সম্পর্কে বিস্তারিত লিখে দেবেন, শেষ। তারপরে আর হ্যালো, হ্যাঁ বলেন। এই আপনি কি শর্ট সাজেশন দিবেন? হ্যাঁ, একটা প্রশ্ন দিতে ইচ্ছা গেলে পরে দিয়ে দিব, আজকে দিয়ে দেবো। অনেকে এই যে কোডিং বাড়ছে, ভাই দিলে খুব ভালো। এখন আমলাতন্ত্রতে আপনি নিয়ন্ত্রণ করা যায় যে 5 নম্বর যে প্রশ্নটা না, আমার তাড়াতাড়ি নিকাশে একদিন অনেক সময় ঘুম হয়। যে আমরা বিভিন্ন ব্যাংকে যাই, বিভিন্ন সরকারি দপ্তরে যাই, বিভিন্ন যে অফিস আদালতে যাই জন্ম নিবন্ধন আনতে বা বিভিন্ন ধরনের কাজ করতে, উপজেলা অফিস, বিভিন্ন অফিসে, তারা দেখবেন কাজে অবহেলা করে। এই মানুষজনকে, এই দায়িত্বশীল ব্যক্তিদেরকে, আমলাদেরকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এই সম্পর্কে কিছু লিখতে হবে। তাদেরকে নিয়ম মানে আনতে হলে ঊর্ধ্বতন ব্যক্তিদেরকে দায়িত্ব দিতে হবে, নিয়ম কানুন হবে হচ্ছে কিনা, একে পালন করতেছে কিনা তদারকি করতে হবে। তারপরে তাদের যে কাজ দেওয়া হয়েছে এই কাজটা তারা সঠিকভাবে পালন করতেছে কিনা। তারপরে তাদের ঊর্ধ্বতন বসরা খোঁজ খবর রাখবে, ঊর্ধ্বতন বসদের চাপ দিতে হবে, চাপ প্রয়োগ করতে হবে।
হ্যাঁ, যাতে করে আপনার বিভিন্ন ধরনের অনিয়ম তারা করতে না পারে। এই সমস্ত বিষয় মানে আপনার আটকানোর চেষ্টা করতে হবে। এটা হচ্ছে নিয়ন্ত্রণ করা। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নেই। বেশি কঠিন না। বুঝলে সহজ। বুঝলে সহজ, না বুঝলে কঠিন। আপনি বানায় লিখতে পারবেন, এই সম্পর্কে বানায় লিখলেও কোনো সমস্যা নেই। না, ও বইতে দেখেছি, এমনি হালকা পাতলা একটা ইয়ে নিলাম, ও হচ্ছে সমস্যা। হুম, ওইটাই যাতে লিখতে পারি এই। কারণ ওই সময় ওই টাইমের দিকে তাকাইলে অত মাথায় থাকে না, তখন ওই বানানোটাই আগে মাথায় আসে। কারণ ওই 20-25 মিনিট করে লিখতে লিখতে ওই ভাব দিয়ে যদি আমার 5 মিনিট লাগে, তাইলে ও বেকার ইয়ে করা হয় না, এই জন্য আর কি। বানানোটাই আগে মাথায় আসে, কিন্তু ওই পড়াটাও মনে হয় যে ভুলে গেছি। আর ওই নিয়ে 2 মিনিট লস দিলে আমার অন্য প্রশ্নে ধারা খাই। মেয়েরা তো আবার জয়েন আছেন, তাদের তারা কথা বলতেছেন না কেন? খ বিভাগ দেখেন আগে, খ বিভাগের মধ্যে আর কোনো সমস্যা বা কিছু আছে কিনা। ভাই রাজনৈতিক দল ও ছাত্রী গোষ্ঠীর মধ্যে পার্থক্য এটা একটু বলে দিতে হবে। হ্যাঁ, ওটা বলতেছি। আগে দেখেন আর একটা, এই যে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র বলতে কি বোঝায়? অনিয়ন্ত্রিত মানে যারা আপনার আমলাদের মধ্যে অনেকে আছে নিয়ন্ত্রণ করা সম্ভব না। হ্যাঁ, তাদের কথা বলতেছে যে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ, এই বিষয়ে একটু আলোচনা করো। ওরা বলে হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা কিন্তু তারা দিয়েই দিয়েছে যে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এখন আপনার এর সাথে মত প্রসঙ্গ, সত্যি যে গণতন্ত্রের জন্য আহ হুমকি স্বরূপ। গণতন্ত্রটা কি? গণতন্ত্র আছে সকলের মতের ভিত্তিতে কাজ। দেখেন, জনগণের মতামত। জনগণের মতামত। এখন জনগণের মতামতের বিরুদ্ধে যে এই মানে জনগণের মতামতটা বাধাগ্রস্ত আছে কেন? কারণ অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র, আমলাতন্ত্রদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এই জন্য। তাই বলতে চাচ্ছে যে আপনি পুরোপুরি কিন্তু এর সাথে একমত পোষণ করবেন, করে আপনি কি করবেন? আপনি আমলাতন্ত্রের অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র বিষয়টা সম্পর্কে আলোচনা করবেন, করতে করতে কেন হুমকি স্বরূপ এর কিছু কারণ উল্লেখ করবেন যে এই কারণে হুমকি স্বরূপ, তাদের জন্য এই জিনিসটা বাধাগ্রস্ত আছে। এই যে ভাই বললো না লাল কিতাব দৌরত্ব, মানে তারা দুর্নীতিগ্রস্তে আহ টাকা পয়সা লেনদেন করতেছে, ঘুষ খাচ্ছে, তারপরে তারা বিভিন্ন ধরনের অনিয়ম করতেছে। এই যে এইগুলো, ওইগুলোর অবিচার করা হয়। দিক তুলে ধরবেন যে এই কারণ, এই কারণ। এই দিক তুলে ধরলে কিন্তু আপনার প্রশ্নটা আরো সুন্দর হবে। এতে কিন্তু অনেক আপনার পয়েন্ট দেওয়া যাবে। এটি আপনারা যখন প্রশ্নের লেখাটা শুরু করবেন, তখন আপনি খ বিভাগ বা গ বিভাগ আপনি যখন শুরু করতেছেন, তখন আপনি দেখবেন যে এই খ বিভাগের মধ্যে আমি কয়টা প্রশ্ন ভালো পারবো। প্রথম আপনি পয়েন্টগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন যে এই প্রশ্নটা আমি ভালো পারি, কিন্তু এর মধ্যে প্রামাণ্য সংজ্ঞা আছে, তারপরে ইংরেজি কোটেশন আছে, বিভিন্ন ধরনের ঝামেলা আছে। আর এই পয়েন্টটা, এই প্রশ্নটা আমি একটু কম পারি, কিন্তু এইটার মধ্যে আপনার শুধুমাত্র বাংলায় পয়েন্ট দেওয়া যাবে, আরো অনেকগুলো পয়েন্ট নিচে নিচে তৈরি করা যাবে। হ্যাঁ, আপনি তখন ওই উপরেরটা ভালো পারাটা বাদ দিয়ে এটাও লিখতে পারেন, কারণ এটার মধ্যে কিন্তু আপনার পয়েন্ট আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন বা ভালো লিখতে পারবেন। হ্যাঁ, আর আগেরটার ভিতরে পেশাল আছে, জটিল আছে, ওইটা বাদ রাখবেন। বুঝতে পারছেন বিষয়টা? মানে আপনি কোনটি লিখবেন, কোনটি লিখবেন না, এটা আপনার পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্ন দেখে ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে। জটিল প্রশ্নগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যদিও আপনি পারেন। ঠিক আছে বিষয়টা? এরপরে ওই ভাই যে কথা বলছিলেন, কোনটা যেন? রাজনৈতিক দ্বন্দ্ব চাপ সৃষ্টি করে। হ্যাঁ, এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজনৈতিক দল, এটা কিন্তু বর্তমান আমাদের এই যে আহ রাজনীতি নিয়েই কিন্তু বাংলাদেশ বর্তমান সময়ে কিন্তু আপনার বিভিন্ন আলোচনা আছে বা বিভিন্ন ধরনের গরম রয়েছে মাঠ। তার মানে এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই। দেখেন, রাজনৈতিক দল বলতে কাদেরকে বোঝায়? রাজনৈতিক দল বলতে বোঝায় এই যে রাষ্ট্রের যারা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে দেশ চালাতে চায়, হ্যাঁ, বা একটা সংগঠন, তাদেরকে বলা হয় রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলরা জনগণের সমর্থনের মাধ্যমে জনগণের সেবা করতে চায়, জনগণের আহ মানে ম্যান্ডেট নিয়ে আপনার মতামতের মাধ্যমে তারা নেতা হতে চায় বা তারা রাষ্ট্রের একজন কর্মচারী হতে চায়। আর যারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তারা কোনো রাজনৈতিক দলের নেতা ফেতা কিছুই না। তারা আছে এমনি সাধারণ মানুষ, শিল্পপতি, তারপর বিভিন্ন ধরনের আপনার সুশীল সমাজ, তারপরে বিভিন্ন ধরনের বড় বড় উম
আপনার বড় বড় ব্যক্তি, বড় বড় শিক্ষক সমাজ, এই সমস্ত ব্যক্তিরা তারা কোনো রাজনীতির মধ্যে নেই। হ্যাঁ, তারা কি করে, ওই যে উম, সরকার, যে সরকার নির্বাচিত হয় সেটা, সেই সরকারকে তারা বিভিন্ন বিষয় নিয়ে চাপ দেয়, বিভিন্ন ইস্যু নিয়ে চাপ দেয়। তার মানে একটা সরকার যখন নির্বাচিত হয় তখন ওই সরকার যা বলবে তাই কিন্তু করতে পারে না। ধরেন যে এখন বর্তমান আপনার বিএনপি বা অন্যান্য যে দলগুলো আছে তারা যখন সরকারে চলে গেল, অথবা আপনি মনে করেন আপনি জনগণের সমর্থনের মাধ্যমে আপনি আপনার দলটা জয়ী হয়ে, আপনার ধরেন যে ধরলাম নাগরিক পার্টি, আপনার নাগরিক পার্টি আপনি সমর্থন নিয়ে যখন সরকারে যাবেন তখন আপনি বলবেন এই কাজটা আমি করবো, হবে না, আপনি কখনো করতে পারবেন না নিজের ইচ্ছা মতো। এখানে কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আছে, তারা বলবে এই কাজটা আপনি করতে পারবেন না, তখন আপনার সেই কাজে মানে সেই কথা শুনতে হবে, কারণ আপনার সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু আপনি হতেই পারতেছেন না। কিছু কিছু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আছে, তারা আপনার সবসময় চাপ দেবে, তারা বলবে এই কাজটা আপনি ভুল করতেছেন, এই কাজটা আপনি সঠিক করতেছেন, আপনার এই কাজ করা উচিত, এই কাজ করা উচিত না। তারা সর্বক্ষণ আপনাকে চাপে রাখবে, বুঝতে পারছেন? রাজনৈতিক দল বলতে তাদেরকে বোঝায় যারা দেশ চালায় বা ক্ষমতায় যেতে চায়। আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে আপনার যারা ক্ষমতায় যেতে চায় না, হ্যাঁ, যারা শ্রমিক, যারা আপনার সুশীল সমাজ, যারা রাষ্ট্রের বড় বড় আহ, ব্যক্তিত্ব, তারাই কিন্তু আপনার এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। মানে আপনি আমি সবাই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অন্তর্ভুক্ত। যদিও আমরা সাধারণ মানুষ, তবে আমরাও চাপ সৃষ্টি করতে পারবো সরকারকে যে কোনো বিষয়। যেমন ধরেন যে এই যে কয়েকদিন আগে সরকারের আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপ চাপ দিয়ে ফেলাই দিছে। আন্দোলন ছিল কিসের? কোটা আন্দোলন, কোটার মাধ্যমে এই করা যাবে না, চাপ মারিছে সরকারে। এরাই হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, বুঝতে পারছেন? বুঝছি। আর কোনো সমস্যা আছে এই প্রশ্নে? হ্যাঁ, খ বিভাগের মধ্যে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমি আলোচনা করি। খ বিভাগের এই প্রথম মানে রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়, তাই না? একটা প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, রাষ্ট্রবিজ্ঞানকে এমনি প্রথমে আপনার বুঝতে হবে বিজ্ঞান জিনিসটা কি। বিজ্ঞান জিনিসটা কি মানে যে কোনো বিষয় সম্পর্কে গভীর আলোচনা বা গভীর চিন্তা ভাবনা, গভীর পর্যবেক্ষণ, সেটাই হচ্ছে বিজ্ঞান। হ্যাঁ, এরপর আপনি রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান আছে রাষ্ট্র সম্পর্কে মানে আলোচনা, রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রের নিয়ম নীতি, সরকার, নাগরিক, নাগরিকের আচরণ, এইগুলো সম্পর্কে পর্যবেক্ষণ, এগুলো সম্পর্কে বিশ্লেষণ, এটা হলো রাষ্ট্রবিজ্ঞান। তার মানে এর মধ্যে কিন্তু আপনি যখন প্রশ্নের উত্তরটা দেবেন আপনি নিজের মতো করে দিতে পারেন যে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি কি শব্দ? যৌথ শব্দ, বা রাষ্ট্রবিজ্ঞান শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, একটি হলো রাষ্ট্র আর একটি হলো বিজ্ঞান। হ্যাঁ, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে রাষ্ট্র নিয়ে যে বিজ্ঞান, মানে যে রাষ্ট্র নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে বা রাষ্ট্র নিয়ে যে যে বিষয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, এইভাবে দিতে পারেন। তারপর বিভিন্ন মনীষীদের কোটেশন দিতে পারেন, ইংরেজি বিভিন্ন কোটেশন দিতে পারেন, এগুলোতে ভূমিকা উপসংহার দিয়েও শেষ করে দিবেন। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে খ বিভাগে, জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য। গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতি জিনিসটা কি? জাতি বলতে বোঝায় কি একই ধরনের ভাষা, যেমন আমরা বাংলা ভাষা, বাঙালি জাতি, বাংলা ভাষার মানুষ, আমাদের সংস্কৃতি আছে আলাদা আলাদা। সংস্কৃতি যাদের একরকম তারা এক ধরনের জাতি, তাদের ধর্মীয় সম্পর্কে জাতি। আমাদের ধর্ম ইসলাম, অন্যদের ধর্ম আছে হিন্দু, হ্যাঁ, তাদেরও বিভিন্ন ধরনের ধর্ম আছে, তারা সম্পর্কে এক জাতি। হ্যাঁ, বিভিন্ন আহ ধরনের গোষ্ঠী আছে, তারা এক ধরনের জাতি। ওইভাবে মানে একই রকমের কালচার, একই রকমের সংস্কৃতি যাদের মধ্যে আছে তারা হলো জাতি। জাতীয়তা বলতে বোঝা আছে, জাতীয় শব্দটা উম, মানে আপনার যেমন বাংলাদেশি, আমরা বাংলাদেশি, হ্যাঁ, আর বাংলা ভাষাভাষী মানুষ যারা বাংলায় এক ভাবে কথা বলে। বাংলাদেশের মধ্যে অনেক ভাষার আছে, উপজাতি আছে, তাদের ভাষা ভিন্ন। তারা কিন্তু এক ধরনের জাতি, কিন্তু তারাও বাংলাদেশি। দেখেন, তারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। হ্যাঁ, তার মানে আমরা আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তা, আর তাদের ভাষা আলাদা, আমাদের ভাষা আলাদা, এই জন্য আমরা এক জাতি, তারা আর এক জাতি। তাদের সংস্কৃতি আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা, এই জন্য তারা এক জাতি, আমরা আর এক জাতি, বুঝতে পারছেন? আর জাতীয়তার দিক থেকে আমরা সবাই এক, এটা হলো জাতি। এবং
জাতীয়তার মধ্যে পার্থক্য। এরপর আছে ওই রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী, এটা তো বলেছি। নির্বাচক মন্ডলীও বলেছি। এরপর আছে মন্ত্রী শাসিত সরকারের প্রধান কয়েকটা বৈশিষ্ট্য আছে। মন্ত্রী শাসিত প্রধানের বৈশিষ্ট্য, সর্বপ্রথম প্রধান বৈশিষ্ট্য বলতে মানে হিসেবে ধরা হয় প্রধানমন্ত্রীর সরকার প্রধান। মন্ত্রী শাসিত যে সমস্ত সরকার ব্যবস্থা আছে তাদের হলো প্রধানমন্ত্রী সরকার প্রধান হয়। আমাদের এই যে আমাদের বাংলাদেশে রাষ্ট্রপতি দেশের সবচেয়ে বড়, আর তারপর প্রধানমন্ত্রী। ধরেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কিন্তু বেশি, রাষ্ট্রপতি তা ইচ্ছা তাই করতে পারবে না। রাষ্ট্রপতি দেশ চালাতে পারবে না। রাষ্ট্রপতি এমনি মাথা হিসেবে আছে, কিন্তু রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই, কারণ আমাদের এই বাংলাদেশটা আছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, বুঝেছেন। আবার অনেক জায়গায় আছে আপনার রাষ্ট্র শাসিত সরকার ব্যবস্থা, বা সেই ক্ষেত্রে সেখানে কিন্তু প্রধান হয় আপনার রাষ্ট্রপতি, বুঝতে পারছেন। এটাই বলতেছি যে মন্ত্রী শাসিত সরকার প্রধান বৈশিষ্ট্য কি। তার মানে প্রথম বৈশিষ্ট্য আছে আপনার প্রধানমন্ত্রী হবে সরকার প্রধান, তারপরে মন্ত্রীরা সংসদের কাছে দায়বদ্ধ থাকবে। মন্ত্রীরা মানে মন্ত্রীদের বিভিন্ন ধরনের কাজ থাকবে, তাদের মাধ্যমে কি করবে, দেশটা পরিচালনা হবে। তারপরে দলীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হবে আপনার নেতা নির্বাচন হবে। যেমন আপনার আমাদের বাংলাদেশে যখন ভোট হয় বা নির্বাচন হয়, তখন কিন্তু যে দল বেশি ভোট পায় সেই দলরা সরকার গঠন করে। সেই দলের মন্ত্রী, এমপি, আমলা, সে মানে আমলা না, মানে আপনার মন্ত্রীদের যে পদ, সেই দল থেকে তারা কি করে, বেছে 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 তাদের পছন্দ অনুযায়ী তারা সরকার গঠন করে। তার মানে তাদের দলের একটা প্রভাব আছে এখানে, এই বিষয়টা। তারপরে সংসদীয় সরকারের পূর্ব শর্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে ভোটার অধিকার থাকতে হবে, বহুদলীয় রাজনীতি থাকতে হবে। সংসদীয় সরকার এখানে কিন্তু বহুদলীয় থাকতে হবে। আমাদের দেশে অনেকগুলো দল আছে, একটা দল যদি থাকতো তাহলে সেটা কিন্তু সংসদীয় সরকার হইতো না। হ্যাঁ, তারপরে শক্তিশালী একটা সংসদ থাকতে হবে, সংসদটা হতে হবে শক্তিশালী। বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে, মানে বিচার বিভাগ নিজের স্বাধীনভাবে বিচার করতে পারবে, এর মধ্যে কোনো কারো হস্তক্ষেপ থাকবে না। তারপরে কিভাবে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা যায় এটা বলেছি, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য এটা বলেছি। বিভাগের মধ্যে এইগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওই যেগুলো আমি পড়ে শোনালাম, ঠিক আছে। আর এই বিভাগের মধ্যে আর কারো কোনো সমস্যা আছে কিনা, যারা যারা জয়েন আছেন কথা বলতে পারেন। এই কামরুজ্জামান, তানিয়া, না ভাই, কোনো সমস্যা নাই। শাহিদ। গ বিভাগে দেখেন তো ভাইয়া একটু কষ্ট করে, গ বিভাগের 8 নং প্রশ্নটা যেটা, হ্যাঁ, এটার প্রশ্নটাই বুঝতেছি না। আর আমার গাইডের মধ্যে অনেক কঠিন ভাবে উল্লেখ করে দেওয়া আছে সব আনসার গুলা, আমি তো এটাই বুঝতেছি না। তাই তো। হ্যাঁ, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের যে এটা 8 নম্বর প্রশ্নটা গ বিভাগের। গ বিভাগ। আধুনিক গণতান্ত্রিক স্বাধীনতার রক্ষক। আট নম্বর, তাই তো। জি জি ভাইয়া, 8 নম্বর প্রশ্নটা গ বিভাগের। দেখেন আমি এই মেসেঞ্জে গিয়ে কারী প্রতিষ্ঠান সমূহ স্বাধীনতা রক্ষা কবল। হ্যাঁ, এটা প্রশ্নটাই মানে ভালো করে যে বুঝতেছি না, এটা তো যে বানিয়ে লিখবো এরকমও কোনো পাচ্ছি না। গাইডের মধ্যে অনেক কঠিন ভাবে লেখা আছে। আমি মেসেঞ্জারে দেখেন একটু জায়গায় ছবি তুলে দিছি, মানে অনেক স্টেপ গুলার ফার্স্টেতে অনেক কঠিন কঠিন ভাবে লেখা। প্রথমে গণতান্ত্রিক রাষ্ট্রটা কি এটা আপনার বুঝতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র হলো যে রাষ্ট্রে জনগণের সমর্থনের মাধ্যমে দেশের সরকার নির্বাচন হয়, সেটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, তাই না? তো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র মানে বর্তমান সময়ে আধুনিকভাবে যে রাষ্ট্রগুলো তৈরি হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রে কিন্তু স্বাধীনতা অর্জন করেছে। যেমন বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করেছে। এখন এই স্বাধীনতা অর্জন করার পরে স্বাধীনতাটা কিন্তু রক্ষা করতে হবে। ওই যে বলে না যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আপনি স্বাধীনতা অর্জন করেছেন এই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু ধরেন আমাদের এইটাই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র। এখন এই রাষ্ট্রে স্বাধীন হয়ে গেছে,
স্বাধীন হওয়ার পরে কিভাবে রক্ষা করা যায়, এই স্বাধীনতাটা টিকিয়ে রাখা যায়। এর মধ্যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ধরনের কার্যকলাপ আমাদের করতে হবে, বিভিন্ন ধরনের সংগঠন আছে, তারা বিভিন্ন কাজকাম করবে। তারপরে বিভিন্ন নাগরিকের কিছু আপনার কাজ থাকবে, যে নাগরিকরা এই কাজ করতে পারবে না। নাগরিকরা যদি আপনার সবসময় যুদ্ধ বিগ্রহ মানে যুদ্ধ করতে থাকে, বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন সংগ্রাম করতে থাকে, তাহলে কিন্তু আপনার দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। অন্য অন্য দেশ আপনার কি করবে, এই দেশে আক্রমণ করতে বাধ্য হবে। ঠিক আছে, মানে এই রাষ্ট্রগুলোই, গণতান্ত্রিক রাষ্ট্রগুলোই আপনার স্বাধীনতাটা রক্ষা করতে হবে। কিছু নিয়ম থাকতে হবে, যে আমাদের দেশটা এখন স্বাধীন হয়েছে, এখন আমাদের কিছু নিয়ম কানুন রাখা দরকার। এই নিয়ম করা যাবে না, এই আইনগুলো মান্য করতে হবে। হ্যাঁ, যেমন নির্বাচন কমিশন, একটা নির্বাচন কমিশন থাকবে আমাদের দেশে বা এই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে। নির্বাচন কমিশন যদি না থাকে, তাহলে পরবর্তীতে আপনার যে সরকারটা গঠন হবে, কার মাধ্যমে গঠন হবে? উচ্ছৃঙ্খলা সৃষ্টি হবে, মারামারি সৃষ্টি হবে। এরা বলবে আমরা ক্ষমতায় যাব, এরা বলবে আমার গায়ে জোর বেশি, এরা বলবে আমাদের সংগঠনের জোর বেশি। না, এই নির্বাচন কমিশন কি করবে, একটা নির্দিষ্ট সময় আসবে, আসার পরে তারা কি করবে, সবাই সব দল নিয়ে বসবে। বসার পরে কি করবে তারা, এই যে দেখেন নির্বাচন কমিশন কি করে, একটা সবাই ভোটার আইডি কার্ড দেছে না, এটা কিন্তু নির্বাচন কমিশন থেকে দেছে, এটা কিন্তু সরকার দেয়নি। নির্বাচন কমিশন দেশে কেন? কারণ আমরা এই আপনার এই কার্ডের মাধ্যমে আপনি দেশের নাগরিক, আপনি ভোট দিতে পারবেন, আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করতে পারবেন। এই নির্বাচন কমিশনটা আপনার স্বাধীনতা আর রক্ষা কবচ হিসেবে আছে প্রতীক। যে নির্বাচন কমিশন যদি না থাকে, তাহলে কি হবে, মারামারি সৃষ্টি হবে, নেতৃত্বে শূন্য হয়ে পড়বে দেশটা। এই জন্য সুষ্ঠুভাবে যেন ভালোভাবে নির্বাচন হতে পারে, এই জন্য আমি নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করলাম। বর্তমান যে সরকার, বিগত যে সরকার চলে গেছে, উনি কি করেছে, উনি করেছে নির্বাচন কমিশনের প্রধান তাদের দলীয় লোক বানাই দিয়েছে। দেখেন দলীয় লোক, আমি কিন্তু আপনার তাদের সম্পর্কে বদনাম করতেছি। আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আপনারা রাষ্ট্রবিজ্ঞানের কথা আপনার জানতে হবে, ভালো মন্দ সব বিষয়ে জানতে হবে, কোনটা ভালো আছে কোনটা মন্দ আছে। তারা তারা কি করেছে, নির্বাচন কমিশনার যখন আপনার প্রধান হয়ে গেছে আপনার দলের লোক, আপনি বলতেছেন কে নির্বাচনের ভিতরে দুর্নীতি করতে হবে, দিনের ভোট রাতে করতে হবে, তখন তারা বাধ্য। যখন দিনের ভোট যখন রাতে হচ্ছে, তখন আপনি কি, তখন কি আপনার এই দেশের স্বাধীনতা কি টিকে আছে? বলেন, স্বাধীনতার ক্ষুণ্ণ হয়েছে না? তাই বলতে চাচ্ছে যে আপনার এইভাবে দিনের ভোট রাতে করা যাবে না, আমি সুষ্ঠু একটা নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করতে হবে, সেখানে তাদের স্বাধীনতা আলাদাভাবে দিতে হবে, তাদের নিরপেক্ষ লোক তা সেখানে রাখতে হবে এই দেশের মধ্যে। তাহলেই কিন্তু আপনার এই স্বাধীনতা হবে। তার মানে প্রথম একটা আপনি পয়েন্ট পেয়ে গেছেন যে নির্বাচন কমিশন থাকতে হবে, বুঝতে পারছেন? এরপরে বিচার বিভাগ থাকতে হবে, দেশের আইন কানুন যেখানে যা আছে এইগুলো সুষ্ঠু ভালোভাবে হতে হবে। আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, আপনার প্রভাবশালী ব্যক্তি, আপনি কি করতেছেন, বিভিন্ন ধরনের যারা নিচু মানুষ মানে নিচু জাতি বা অল্প প্রভাবশালী, তাদেরকে যাই আপনি আক্রমণ করতেছেন। আপনি যেন আক্রমণ না করতে পারেন, আপনার দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এই জন্য আপনার একটা স্বাধীন বিচার ব্যবস্থা থাকতে হবে, আইন কানুন থাকতে হবে, পুলিশ অফিস আদালত এইগুলো থাকতে হবে, যেন আপনি আপনার কারোর অধিকার ক্ষুণ্ণ করার সময় আপনি ভাবতে পারেন যে আমার আমি যেন মানে আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতে পারে, আমাকে এই সমস্যার মধ্যে যেতে হতে পারে। এই জন্য আপনি কি শান্তি বজায় রাখবেন, এই জন্য আপনার বিচার বিভাগ প্রতিষ্ঠা করা লাগবে। কেন করা লাগবে? এই দেশের স্বাধীনতাটা রক্ষা করার জন্য। আপনি যদি বিচার বিভাগ না থাকে, নির্বাচন কমিশন না থাকে, তাহলে আপনার মানে দেশটা স্বাধীন হয়ে কি লাভ হলো? আপনার তো আবার যে কোনো সময় বিশৃঙ্খল হতে পারে, মানে আপনার দেশটা আপনি নিজের মতো করে গুছাই নিচ্ছেন। ঠিক আছে, এই জন্য আপনার বিচার বিভাগ থাকা লাগবে। এই যে পয়েন্টগুলো আমি বলতেছি, এই পয়েন্টগুলো আপনার মতো করে আপনি লিখে দেবেন খাতায়। তারপরে কি, পুলিশের ব্যবস্থা থাকা লাগবে, আইন থাকা লাগবে। রাষ্ট্রকে আহ স্বাধীন রাখার জন্য যা যা করণীয়, মানে রাষ্ট্রকে নিরপেক্ষ রাখার জন্য যা যা করণীয়, তাই আপনার করতে হবে। দেখেন এই যে আমাদের এই যে দেশকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন আপনার বিভাগীয় শহর, জেলা শহর, থানা শহর, গ্রাম শহর বা গ্রাম পর্যায়ে ইউনিয়ন শহর, এইভাবে ভাগ করা হয়েছে। এখন এই একটা দেশকে পরিচালনা করার জন্য কতগুলো আকারে ভাগ করা হয়েছে, মানে কতগুলো স্টেপে দেওয়া হয়েছে। এখন যদি কোনো স্টেপ না থাকে, শুধুমাত্র ওই আপনার মনে করেন ঢাকাতে শহর থেকে বা একটা জায়গা থেকে যদি সরকার পরিচালনা করা হয়, তাহলে দেশের অন্য অন্য জায়গায় কি ঘটতেছে আমি জানতে পারবো না।
এই জন্য আমাকে কি করতে হবে, বিভিন্ন ধরনের অফিস প্রতিষ্ঠা করতে হবে, যে থানা শহরের জন্য একটা অফিস, কারণ ওই থানা শহরে যেন আপনার কোনো বিশৃঙ্খলা না হয়, দুর্নীতি না হয়, কোনো ধরনের নিয়ম লঙ্ঘন না হয়, সেই জন্য ওই থানা শহরটা প্রতিষ্ঠা করেছে। কেন? কারণ এই জনগণের উন্নতির জন্য, জনগণের আহ ভালোর জন্য, বা স্বাধীনতা রক্ষা করার জন্য। বুঝতে পারছেন? স্বাধীনতা রক্ষা করার জন্য এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করা হয়েছে, উম, প্রয়োজনের জন্য। যদি এইগুলো না থাকে তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যদি আহ ধরার মতো কেউ না থাকে, গাইড দেওয়ার মতো কেউ না থাকে, তাহলে কিন্তু যা ইচ্ছা তাই করবে। এই জন্য এই প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছে। তার মানে মানে কোনো ধরনের অন্যায় যেন না হয়, এই অন্যায় থেকে মুক্তি পাওয়ার জন্য, স্বাধীনভাবে রাষ্ট্রটা পরিচালনা করার জন্য এই গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হবে। এই কাজকর্মগুলো কি কি এটা আপনার লিখে দিতে হবে খাতায়। এই কাজকর্মের ভিতরে তো অনেকগুলো বললাম। হ্যাঁ, তার মধ্যে আপনার আইন কানুনের কথা বললাম, তারপরে বিচার বিভাগের কথা বললাম, দায়িত্বশীল সরকারের হতে হবে, সরকারকে দায়িত্ব দিতে হবে। হ্যাঁ, দায়িত্বশীল সরকার বলতে কি আপনার বিভিন্ন মানে জনগণের প্রয়োজনে যা যা করা দরকার তাই তাই করতে পারতে হবে, তাই তাই করার ক্ষমতা রাখতে হবে। তারপরে উম গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করার বিষয়টা বললাম। হ্যাঁ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি একটা পয়েন্ট আছে। না, ক্ষমতা বিকেন্দ্রীকরণ মানে এই যে ভাগ করতে হবে, যে কথাটা বললাম যে আপনার ক্ষমতারে আপনি ভাগ করে দিচ্ছেন জেলা শহরে, উপজেলা শহরে, তারপরে আপনার ইউনিয়ন শহরে ভাগ করে দিচ্ছেন, মানে ক্ষমতা ভাগ করে দিতে হবে। কারণ আপনি তো একা চালাতে পারবেন না রাষ্ট্র। একটা সংগঠন যখন আপনি প্রতিষ্ঠা করেন, তখন ওই সংগঠনের বিভিন্ন নেতা থাকে। যেমন এই সংগঠনের সভাপতি থাকে, সংগঠনের সেক্রেটারি থাকে, সংগঠনের অর্থ সম্পাদক থাকে, যাদের কাছে শুধুমাত্র অর্থ থাকবে, প্রকাশনা সম্পাদক থাকে। তারপরে এই সংগঠনের আরো আহ কি থাকে, ক্যারিয়ার ডেভেলপমেন্টের কিছু মানুষ থাকে। তারপরে দিক নির্দেশনা দেওয়ার জন্য মানুষ থাকে। তারপরে আপনার সাংবাদিক ফর্ম থাকে। তারপরে পরামর্শদাতা থাকে। আরো বিভিন্ন ধরনের মানুষ থাকে। তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে কেন? কারণ এই সংগঠনটা যেন ভালোভাবে চলে। এটা হচ্ছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ। বুঝতে পারছেন? তারপরে জনমতের মানে মানুষের ম্যান্ডেট, মানুষের জনসমর্থন যেন ওই দেশে থাকে, যেন উল্টো পাল্টা না হয়ে যায়। তারপরে অর্থনৈতিক বৃদ্ধিটা যেন ওই সমাজে করা যায়, বা এই রাষ্ট্রে করা যায়, এই গণতান্ত্রিক রাষ্ট্রে। এইগুলো পয়েন্ট। বুঝতে পারছেন? এই জি জি ভাইয়া, বুঝতে পারছি এখন। অনেক ইজি লাগতেছে বুঝছেন আপনি বোঝানোর পরে, কিন্তু এর আগে গাইডের বাসা দেখে কোনো কিছু মাথায় আসতেছিল না। গাইডে আপনার ওই বইয়ের ভাষাটা একটু মানে থাকে, ওই মানে সুশীল সুশীল থাকে, কিন্তু সুশীলতা দিয়ে তো আজ দেশ চলবে না, তাই না? আপনি ভাইয়া 7 নাম্বারটা একটু দেখেন তো। 7 নাম্বার, এটা কি সুশীল সমাজ? জি জি। সুশীল সমাজ বলতে কি বোঝানো হয়? এই যে আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি কি দেশ পরিপূর্ণ ভালোভাবে চালাতে পারতেছে? আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে কি মনে করেন? অবশ্যই না। আপনি বুঝতে পারতেছেন যে ইউনূস সব চালাতে পারতেছে না। আপনি নিজেই বলেন যে আমি হলে এই কাজ করতাম, আমি যদি সরকার হতাম তাহলে এই কাজ করতাম, এই বলেন। কারণ আপনি সরকার হতে গেলে আপনার কিন্তু, আপনি যখন একটা আইন বাস্তবায়ন করবেন, তখন কিন্তু আপনার বিরোধী পক্ষ থাকবে। আপনার পক্ষের লোক কিছু থাকবে, বিরোধী পক্ষের লোক কিছু থাকবে। এখন যারা আহ বিরোধী পক্ষের লোক কি বললো কি না বললো, বিরোধী পক্ষ জেনেও আইনটা পাশ করে, তারা কিন্তু সুশীল হতে পারে না। সুশীল মানুষ এমনকে বোঝায় যে তারা সকলের কাছে ভালো থাকে। বুঝতে পারছেন? যেমন এই দেশের শিক্ষক সমাজ, তারা কোনো রাজনীতির মধ্যে জড়িত আছে, কিন্তু সুশীল বলতে এমন মানুষকে বোঝায় তারা রাজনীতি করে না, তারা কোনো দল মত না। মানে আমি আওয়ামী লীগও না, আমি বিএনপি না, আমি সঠিক পথের লোক এমন, বা আমি সবার পক্ষের লোক এমন। এমন হলো সুশীল সমাজ বলা হয় এদেরকে। এরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে কথা বলে, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করে। হ্যাঁ, শিক্ষক সমাজ, তারপরে আপনার বিভিন্ন ধরনের যারা অ্যাক্টিভিস্ট করে, তারপরে বিভিন্ন ধরনের উম প্রভাবশালী ব্যক্তি, তারা কোনো রাজনৈতিক দলের না। হ্যাঁ, এদেরকে বলা হয় সুশীল সমাজ, সুশীল ব্যক্তি, বা আইন শৃঙ্খলা বাহিনী থেকে অবসরপ্রাপ্ত কিছু ব্যক্তি, তারা দেশকে নিয়ে ভাবে, এরাই হলো সুশীল সমাজ। ঠিক আছে? তারপরে সুশীল সমাজ এটা কি, দান আর একটু বিস্তারিত বলে। সুশীল সমাজ ও গণতন্ত্রের
হম সুশীল সমাজ ও গণতন্ত্রের মধ্যে সম্পর্ক, এই প্রশ্নটা কি সুশীল সমাজ ও গণতন্ত্রের মধ্যে সম্পর্ক এটা নাকি? উন্নয়নশীল দেশে গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা। উন্নয়নশীল দেশে, তাই তো, উন্নয়নশীল উন্নয়নশীল দেশে গণতন্ত্র সুশীল সমাজের ভূমিকা। এবার গ বিভাগে 7 নং প্রশ্নটা আর কি, গ বিভাগে 7 নং। হ্যাঁ দেখতেছি, শুনছি। গেছেন। তারা সুশীল সমাজ, বললাম যে সুশীল ব্যক্তিগণ তারা কোনো রাজনৈতিক দলের না, তারা এমনি একটা দেশের ভালো করার জন্য বা একটা দেশের সঠিক কথা বলার জন্য তারা থাকে। উম, মানে তারা একটা গোষ্ঠী। তারা কি করে, তারা আইনের শাসনটা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা, এই জিনিসটা তারা দেখে। বুঝতে এবার পারছে? তারা বলতে কারা, মানে আমাদের ধরেন বাংলাদেশের মধ্যে তো সবাই রাজনীতি করে, এরকম মানে কোনো একটা এলাকা নাই যে এখানে ভোটাধিকার হয় না বা কোনো কি বলবো, মানে সবাই তো এরকম, মানে বাংলাদেশের মধ্যে তো এরকম কোনো ইয়া নেই। এই বিষয়টা বলতে চাচ্ছেন ওটা না। আপনি বাংলাদেশের মধ্যে সবাই রাজনীতি করে, মানুষ কিছু মানুষ মনে মনে সমর্থন করে, কিছু মানুষ প্রকাশ্য সমর্থন করে, করলেও এর মধ্যে কিছু মানুষ থাকে তারা কোনো রাজনীতি করে না, তারা একদম নিরপেক্ষ লোক। যেমন ডাক্তার মোহাম্মদ ইউনূস, সে কিন্তু কোনো রাজনীতি করে না, বর্তমানে কোনো রাজনীতির সাথে জড়িত না। এমন বড় বড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, তারপরে কিছু লেখক, কিছু গবেষক, ওই যে তো আপনার ইসি পিনাকি ভট্টাচার্য, ওর কি বক্তব্য শুনেছেন আপনারা? না ভাই শুনি। Yes, না না শুনেছি। যারা ছেলে আছেন তারা মনে হয় জানেন। আপনারা রাষ্ট্রবিজ্ঞানে পড়েন, আপনাদের এই সম্পর্কে জ্ঞান রাখতে হবে, তা নাহলে কিন্তু ভবিষ্যতে ওই বিভিন্ন ধরনের ভাইবা বিভিন্ন জায়গায় কিন্তু আটকাবেন। আপনারা কি করবেন, আপনাদের রাষ্ট্র সম্পর্কে যা যা জানা লাগবে, প্রয়োজনে রাজনৈতিক দলে যোগ দিবেন আপনারা। কারণ আপনারা রাষ্ট্রবিজ্ঞান করে যদি রাষ্ট্রবিজ্ঞানে মানে রাজনৈতিক দলে যোগ না দেন বা রাজনীতি না করতে পারেন, রাজনীতি সম্পর্কে বিশ্লেষণ না করেন, তাহলে কিন্তু আপনার জীবনটাই বৃথা। আপনি এলাকার মেম্বার হলে রাষ্ট্রবিজ্ঞানে যা যা পড়ে আইছেন, তখন আপনি যে উন্নতি করতে পারবেন এলাকার চেয়ারম্যান বা জনপ্রতিনিধি হলে, একজন সাধারণ মানুষ তা কিন্তু পারবে না। আপনি এই জন্য আপনার রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জ্ঞান রাখতে হবে, ছেলে হোক মেয়ে হোক সবাই চাকরির ক্ষেত্রে সুবিধা পাবেন। এই দেখেন পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, তারপরে আরো বিভিন্ন ধরনের ব্যক্তি আছে, অনলাইনে দেখবেন বিভিন্ন ধরনের বক্তব্য দেয়। তারা আজকে দেখবেন যে আওয়ামী লীগ সম্পর্কে বিভিন্ন ধরনের বাজে কথা বলতেছে, কালকে দেখবেন বিএনপি সম্পর্কে বাজে কথা বলতেছে, পরের দিন দেখবেন জামাত ইসলাম সম্পর্কে বাজে কথা বলতেছে, পরের দিন দেখবেন আহ এনসিপি সম্পর্কে, নাগরিক পার্টি সম্পর্কে উল্টো, মানে উল্টো না, তাদের ভুল সম্পর্কে কথা বলতেছে। এই লোকগুলো হলো সুশীল সমাজ। তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন তারা কেউ শিক্ষক, গবেষক, তারা কেউ আপনার কি বলে সমাজের প্রভাবশালী ব্যক্তি। হ্যাঁ, তারা কোনো রাজনীতির সাথে এককভাবে কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে না। আর যারা এককভাবে রাজনৈতিক দলের নেতা, যেমন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিল, ওই উনি কিন্তু সুশীল সমাজের লোক না। কিন্তু পিনাকি ভট্টাচার্য সুশীল সমাজের লোক, সাংবাদিক ইলিয়াসকে সুশীল সমাজের লোক বলা হয়। এখানে আমি এই পিনাকি ভট্টাচার্য বলতেছি, মেয়েরা বা বিভিন্ন যারা জানে না তারা কিন্তু বুঝতে পারতেন না যে পিনাকি ভট্টাচার্য কে। বুঝতে পারছেন বিষয়টা? তারা কোনো দলের না, এককভাবে কোনো দলের হলে তাকে সুশীল সমাজ বলা যাবে না। সুশীল সমাজ তারা কোনো দলের থাকবে না, কিন্তু রাষ্ট্র নিয়ে তারা ভাববে, রাষ্ট্র নিয়ে তারা মতামত দিবে। রাষ্ট্রের আইন যখন ভুল পথে যাবে, তখন তারা কি করবে, বাধা দেবে যে এ বা মানে এ ভাই এই সমস্যাটা হচ্ছে, তখন তারা আন্দোলন গড়ে তুলবে রাষ্ট্র নিয়ে। এই আইন কেন, দুর্নীতি কেন হবে, কেন এই আইনটা লঙ্ঘন করা হবে, প্রয়োজনে নতুন আইন সংস্কার করা হবে। হুম তারপরে জনগণের অধিকার প্রতিষ্ঠা নিয়ে তারা কথা বলবে, সর্বমত নিয়ে। তারা তারাই হলো আপনার সুশীল সমাজের ব্যক্তিরা। তাই সুশীল সমাজে উন্নয়নশীল যে দেশ, উন্নয়নশীল দেশে, একটা উন্নয়নশীল দেশে সুশীল সমাজের কিভাবে কিভাবে ভূমিকা রাখে, তারা আইন সম্পর্কে কথা বলে, আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা বলে, যে আইন কোনো ভঙ্গ করা যাবে না, আইনগুলো সঠিক হতে হবে। দ্বিতীয় নম্বর কথা, জনগণের মধ্যে অধিকার প্রতিষ্ঠা করতে হবে, উঁচু নিচু বলে কোনো জাত থাকবে না, ধর্ম বর্ণ ভেদে আপনার জনগণের অধিকারটা প্রতিষ্ঠা করতে হবে।
জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, তারা তারা স্বচ্ছ নিরপেক্ষ হবে। কোনো চাকরির ক্ষেত্রে বা কোনো নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করা যাবে না। কোনো নিয়োগের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের অধিকার বেশি দিচ্ছে বা তাদের একটু বেশি সুযোগ সুবিধা দেওয়া যাবে না, এই সম্পর্কে তারা কি করে, তারা বিভিন্ন ধরনের কার্যক্রম চালায়। জাতিগত মানে জাতিগত বিভেদ থাকা যাবে না। হ্যাঁ, স্বাধীন বিচার ব্যবস্থা থাকতে হবে, স্বাধীন নির্বাচন কমিশন থাকতে হবে, তারপর সরকারের মানে সরকারের সুষ্ঠু একটি ব্যবস্থা থাকতে হবে। হ্যাঁ, তারপরে জনগণের যে একটা মতাদর্শ এটা থাকতে হবে। হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন ধরনের সরকারি যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো ধরনের রাজনীতিকরণ বা কোনো ধরনের একপাক্ষিক সুযোগ সুবিধা এটা করা যাবে না। প্রশাসনিক জবাবদিহিতা থাকতে হবে। এই সমস্ত বিষয় সম্পর্কে এরা কথা বলে এই দেশটাকে আরো উন্নতি করতে চাই। বুঝেছেন বিষয়টা? জি ভাইয়া বুঝছি। এরা এইভাবে ভূমিকা রাখে, মানে তারা সবসময় অ্যাক্টিভ থাকে। এই যে পিনাকি ভট্টাচার্যের কথা বললাম, যখন আমাদের এই যে বন্যা শুরু হয়ে গেছে বা আমাদের দেশে যে আপনার ইটা খুলে দিছিল ভারত সরকার, তখন কিন্তু তারা এই বিষয়ে কথা বলেছে যে বাঁধটা কিভাবে নির্মাণ করতে হবে, আমাদের দেশে এই বাঁধ নির্মাণ করতে হবে, প্রয়োজনে আমাদের থেকে অর্থ নেন, প্রবাসীদের থেকে অর্থ নেন, তারা এইভাবে কথা বলেছে। এরা হলো সুশীল সমাজ। এরা সব কাজেই মানে জনগণের রাষ্ট্রের ভালোর জন্য, রাষ্ট্রের উন্নতির জন্য এরা কথা বলে, এরা বিভিন্ন কার্যক্রম চালায়। এরা কোনো দল না, এরা হচ্ছে সুশীল সমাজ। এরপরে এরপরে আর কেউ কোনো প্রশ্নে সমস্যা আছে কিনা গ বিভাগে? কে কয়জন উপস্থিত আছে দেখি? অনেকে আছে, চলে যাচ্ছে না, অনেকক্ষণ হয়ে গেছে ক্লাস। না ভাই, ফার্স্টের থেকে অনেকে চলে যেতেছে, এখন তো আরো একদিন চলে গেছে। হ্যাঁ, এরপরে গ বিভাগে আর কোনো সমস্যা আছে কিনা দেখি আমি প্রশ্নগুলো। না ভাই, আর কোনো সমস্যা নাই। অন্য কারো কোনো সমস্যা আছে কিনা? গ বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রের উৎপত্তি, হ্যাঁ, রাষ্ট্রের উৎপত্তি একটা প্রশ্ন আছে। গ বিভাগের 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তিটা কিভাবে হয়েছে, একটা রাষ্ট্র কিভাবে গঠন হয়। আগের মানুষ কিন্তু আপনার যখন এই মানুষদেরকে সভ্য ছিল না মানুষ, বা মানুষ বুঝতো না, জ্ঞানী ছিল না, তখন এই মানুষরা কি করতো, তাদের জীবন ব্যবস্থা ছিল খুবই নিম্নমানের বা অন্যরকম ছিল। এই মানুষ অনুন্নত মানুষ থেকে আস্তে 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 মানুষ উন্নয়নশীল দিকে বা উন্নতের দিকে আসলো কিভাবে? ভাই, এটা বইয়ের মধ্যে অনেক ইজি ভাবে বোঝানো আছে। জানা আছে না? হ্যাঁ, যাই হোক, যে একটা পরিবার, তারপরে একটা বিভিন্ন ধরনের গোত্র, তারপরে জাতি, তারপরে রাষ্ট্র, এইভাবে আইছে। তারপরে 2 নম্বরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যুক্তরাষ্ট্রীয় সরকার ও তার সফলতার বিষয়। এটা একটু কঠিন প্রশ্ন আছে, যে যুক্তরাষ্ট্রীয় সরকার সম্পর্কে আলোচনা। যুক্তরাষ্ট্র সরকার কি, আমেরিকা যে সরকার ব্যবস্থা, এই সম্পর্কে একটু জানতে হবে, কেন্দ্রীয় সরকার সম্পর্কে। ঠিক আছে। 3 নম্বরে একটা গুরুত্বপূর্ণ আছে, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীনতার রক্ষা কবচ কি কি। এটা একটু আগে আলোচনা করলাম, যে কিছু কিছু মৌলিক অধিকার থাকা লাগবে, রাষ্ট্রের বিচার ব্যবস্থা, তারপরে সংবাদ মাধ্যমের সুষ্ঠু স্বাধীনতা, নির্বাচন কমিশন, মানবাধিকার, এগুলো থাকা লাগবে। বিরোধী দলের ভূমিকা, এটাও তো মানে একটা আধুনিক রাষ্ট্র। 4 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, আধুনিক রাষ্ট্রে বিরোধী মানে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা। একটা রাষ্ট্রে যখন বিরোধী দলরা আসে, মানে ক্ষমতাশীল দল আর বিরোধী দল, এই বিরোধী দলরা কিন্তু সবসময় চাপ সৃষ্টি করে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সাথে, যে আপনার এই কাজ যখন সরকার ভুল করে, ভুলটা কিন্তু তারা ধরে দিক বা বিভিন্ন ধরনের তাদের জবাবদিহিমূলক কার্যক্রম তারা চালায়, আন্দোলন সংগ্রাম চালায়। ঠিক আছে। তারপর সংসদীয় সরকার আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে, সুশীল সমাজ তো বলা হয়েছে, এইগুলি।